তানভীর আহমেদের পাঠানো সোর্সগুলো তো দেখলাম। আজ আমরা মানসিক স্বাস্থ্যের কিছু বেশ জরুরি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিশেষ করে নার্সিংয়ের দিকটা ফোকাস করে। একদম। তানভীরের পরীক্ষার প্রস্তুতিতেও যাতে সাহায্য হয় সেই চেষ্টা থাকবে। মানে আমরা নির্দিষ্ট কিছু মানসিক রোগ, সেগুলোর লক্ষণ কিভাবে আলাদা করা যায়। আর নার্সিং ম্যানেজমেন্ট, তাই তো? হ্যাঁ, আর সোর্সে কিছু জরুরি টার্ম আছে, ওগুলোও একটু বুঝিয়ে বললে ভালো হয়। অবশ্যই। আমরা চেষ্টা করব সহজ করে বলতে, বিশেষ করে পরীক্ষার জন্য যে ইংরেজি সংজ্ঞাগুলো দরকার সেগুলোও বলে দেব। দারুণ! তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চলুন। আচ্ছা, প্রথমেই কিছু থিওরি নিয়ে কথা বলি। সোর্সে দেখলাম বায়োসাইকোসোশ্যাল মডেলের কথা আছে। এটা ঠিক কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা মডেল। দেখুন, মানসিক স্বাস্থ্য বা অসুস্থতা এটা শুধু একটা কারণে হয় না। হুম। এর পেছনে বায়োলজিক্যাল বা জৈবিক কারণ থাকে। মানে ধরুন জেনেটিক্স, ব্রেনের কেমিস্ট্রি এসব। আচ্ছা। আবার সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কারণও আছে। যেমন আমাদের চিন্তা করার ধরন, ইমোশন, স্ট্রেস কিভাবে নিচ্ছি। আর ৩ নম্বরটা? সোশ্যাল বা সামাজিক, মানে আমাদের চারপাশের পরিবেশ, মানুষের সাথে সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, কালচার এইসব। তার মানে এই ৩টে দিক মিলেই পুরো ছবিটা তৈরি হয়। একদম। বায়োসাইকোসোশ্যাল নার্সিং অ্যাসেসমেন্টে এই ৩টে দিকই দেখা দরকার। বুঝলাম। সোর্সে ফ্রয়েড আর স্যালিভানের কথাও একটু আছে। সংক্ষেপে যদি বলেন। ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক থিওরি, মানে অবচেতন মন, ছোটবেলার অভিজ্ঞতা, এগুলো ব্যক্তিত্ব তৈরিতে কিভাবে কাজ করে সেটা নিয়ে। ইগো, সুপার ইগো, এই ধারণাগুলো তো শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, শুনেছি। আর স্যালিভান? হ্যারি স্ট্যাক সালিভান জোর দিয়েছেন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা মানুষের আপসি সম্পর্কের ওপর। তিনি মনে করতেন আমাদের ব্যক্তিত্ব, আমাদের উদ্বেগ এগুলো সম্পর্কের মাধ্যমেই তৈরি হয়। নার্স পেশেন্ট সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই তত্ত্বটা কিন্তু বেশ কাজের। ইন্টারেস্টিং। ল্যাজারাসের ইমোশন থিওরি আর ক্রাইসিস থিওরিও দেখলাম। নার্সিংয়ের জন্য এগুলো কতটা জরুরি? ল্যাজারাস বলেছেন, কোনো ঘটনায় আমাদের আবেগ কেমন হবে সেটা নির্ভর করে আমরা ঘটনাটাকে কিভাবে দেখছি বা ভাবছি তার উপর, মানে কগনিটিভ অ্যাপ্রেজাল। আচ্ছা, মানে একই ঘটনায় একেকজন একেক রকম রিয়্যাক্ট করে কেন সেটা বোঝা যায়। ঠিক। আর ক্রাইসিস থিওরি হল আকস্মিক মানসিক বিপর্যয় নিয়ে। ধরুন কেউ হঠাৎ চাকরি হারালো বা প্রিয়জন মারা গেল। তখন যে মানসিক সংকট তৈরি হয়। হ্যাঁ, সেই সংকট মোকাবেলায় নার্সদের একটা বড় ভূমিকা থাকে। সোর্সে ৩ ধরনের ক্রাইসিসের কথাও আছে: ম্যাচুরেশনাল, সিচুয়েশনাল, অ্যাডভেন্টিশিয়াস। এগুলো জানাটা জরুরি। বেশ, এবার একটা খুব কমন কিন্তু জরুরি বিষয়ে আসি, নিউরোসিস আর সাইকোসিস। সোর্স অনুযায়ী এদের মূল পার্থক্যটা কোথায়? এটা খুব ভালোভাবে বোঝা দরকার। দেখুন, নিউরোসিস বা সাইকোনিউরোসিস এটা তুলনামূলকভাবে কম গুরুতর। কম গুরুতর মানে? মানে রোগীর বাস্তবতা বোধ বা রিয়ালিটি টেস্টিং সেটা সাধারণত ঠিক থাকে। সে বুঝতে পারে যে তার কষ্ট হচ্ছে, সে হয়তো অতিরিক্ত উদ্বেগ, দুঃখ বা ভীতিতে ভুগছে, কিন্তু সে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। উদাহরণ হিসেবে যেমন? যেমন ধরুন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, ওসিডি, ফোবিয়া এগুলো। এদের আচরণ সাধারণত সামাজিক সীমার মধ্যেই থাকে। আচ্ছা, আর সাইকোসিস? সাইকোসিস হল সিভিয়ার মেন্টাল ইলনেস। এখানে মূল সমস্যাটাই হল রিয়ালিটি টেস্টিং নষ্ট হয়ে যাওয়া, মানে বাস্তব আর কল্পনার মধ্যে গুলিয়ে ফেলা। ভার্চুয়াল রিয়ালিটি। অনেকটা তাই। এর প্রধান দুটো লক্ষণ হল হ্যালুসিনেশন, মানে যা নেই তা দেখা বা শোনা, যেমন? গায়েবী আওয়াজ শোনা। হ্যাঁ। আর ডিলিউশন, মানে ভ্রান্ত কিন্তু দৃঢ় বিশ্বাস, যেমন কেউ তার ক্ষতি করতে চাইছে বা তার বিশেষ কোনো ক্ষমতা আছে, এই ধরনের। এই রোগীদের আচরণও তো বেশ অন্যরকম হতে পারে। হ্যাঁ, অসংলগ্ন কথাবার্তা, অদ্ভুত আচরণ দেখা যায়। আর অনেক সময় তারা বুঝতেই পারেন না যে তারা অসুস্থ। এটাকে বলে ল্যাক অফ ইনসাইট। সিজোফ্রেনিয়া বা বাইপোলারের ম্যানিক ফেজে কি সাইকোসিস দেখা যায়? একদম, ওগুলো সাইকোসিসের উদাহরণ। তাহলে এদের কারণ, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট সবই আলাদা হবে? অবশ্যই। নিউরোসিসের কারণগুলো যেমন বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল ফ্যাক্টরের মিশ্রণ। চিকিৎসাও মূলত সাইকোথেরাপি, কাউন্সেলিং, প্রয়োজনে কিছু ওষুধ। আর সাইকোসিসের ক্ষেত্রে? সাইকোসিসের কারণ আরও বেশি বায়োলজিক্যাল বা নিউরোফ্যাক্টর নির্দেশ করে। ডায়াগনোসিসের সময় অন্য শারীরিক কারণ বাদ দেওয়াটা খুব জরুরি।
সোর্সে যেমন কিছু টেস্টের কথা বলা আছে, থাইরয়েড, এফবিসি। হ্যাঁ, দেখলাম। আর চিকিৎসা? মূল চিকিৎসা হলো অ্যান্টিসাইকোটিক ওষুধ, তবে এর সাথে সাইকোথেরাপি, ফ্যামিলি থেরাপি, রিহ্যাবিলিটেশন এগুলোও দরকার হয়। ক্ষেত্রবিশেষে হাসপাতালে ভর্তিও করতে হয়। সাইকোসিসে আক্রান্ত রোগীর নার্সিং ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় কিসে? প্রথম এবং প্রধান হল বা নিরাপত্তা, রোগী যাতে নিজের বা অন্যের কোনো ক্ষতি না করে। এরপর অ্যান্টিসাইকোটিক ওষুধের ঠিকমতো প্রয়োগ, সাইড এফেক্ট মনিটর করা, একটা শান্ত পরিবেশ বজায় রাখা, রোগীর সাথে খুব সহজ, স্পষ্ট ভাষায় কথা বলা। ডিলিউশন বা হ্যালুসিনেশন হলে কি করা উচিত? তর্ক করা কি ঠিক? না, তর্ক করা একদমই উচিত নয়। তাতে ভ্রান্তি আরও বাড়ে। বরং রোগীর অনুভূতিকে গুরুত্ব দিয়ে আলতো করে বাস্তবতার দিকে ফিরানোর চেষ্টা করা যেতে পারে। আর পরিবারকে পাশে রাখা, তাদের সাপোর্ট দেওয়া, এটাও খুব জরুরি। আর অবশ্যই আত্মহত্যার ঝুঁকি আছে কিনা সেটা নিয়মিত অ্যাসেস করতে হবে। পরিষ্কার হলো। এবার তাহলে কিছু নির্দিষ্ট রোগের দিকে যাই। বাইপোলার ডিসঅর্ডার দিয়ে শুরু করি। সোর্স বলছে এটা মুড ডিসঅর্ডার। মূল ব্যাপারটা কি এর? মূল ব্যাপারটা এর নামেই আছে, বাইপোলার, মানে দুই মেরু। এটা এমন একটা অবস্থা যেখানে ব্যক্তির মেজাজ বা মুড দুটো চরম অবস্থায় ওঠানামা করে। দুটো চরম অবস্থা মানে? একটা হলো ম্যানিয়া বা হাইপোম্যানিয়া, মানে ভীষণ এনার্জি, উত্তেজনা, কম ঘুমিয়েও তরতাজা থাকা, প্রচুর কথা বলা, বড় বড় চিন্তা করা, হটকারী কাজ করা। আচ্ছা, এটা একটা দিক। অন্যটা? অন্য দিকটা হলো ডিপ্রেশন, মানে ঠিক উল্টো। শিথির দুঃখ, বিষণ্ণতা, কোনো কিছুতে আগ্রহ না পাওয়া, শক্তিহীনতা, ঘুমের বা খাওয়ার সমস্যা, আত্মহত্যার চিন্তা। ওহ, মানে একবার চরম উত্তেজনা, আবার চরম বিষণ্ণতা, এরকম। হ্যাঁ, এই দুটো ফেজের মধ্যে মুড সুইং করতে থাকে। তানভীরের পরীক্ষার জন্য এই ইংরেজি সংজ্ঞাটা মনে রাখা ভালো। Bipolar disorder, also known as manic depression, is a mental illness that brings severe high and low moods and changes in sleep, energy, thinking and behavior. আচ্ছা, এর কি কোনো প্রকারভেদ আছে? সোর্সে দেখলাম কয়েকটার কথা বলা হয়েছে। হ্যাঁ, মূলত 4 ধরনের কথা সোর্সে আছে। বাইপোলার 1, এখানে অন্তত একটা পুরো ম্যানিক এপিসোড থাকে যা খুব তীব্র হয়। হসপিটালাইজেশন লাগতে পারে, ডিপ্রেসিভ এপিসোড থাকতেও পারে, নাও পারে। আচ্ছা, আর বাইপোলার 2? বাইপোলার 2তে থাকে হাইপোম্যানিক এপিসোড, ম্যানিয়ার চেয়ে কম তীব্র, আর মেজর ডিপ্রেসিভ এপিসোড, মানে এখানে তীব্র ম্যানিয়াটা হয় না। আর সাইক্লোথাইমিক? সাইক্লোথাইমিক ডিসঅর্ডারে অনেক দিন ধরে, কমপক্ষে 2 বছর, হালকা হাইপোম্যানিক আর হালকা ডিপ্রেসিভ লক্ষণ চলতে থাকে, কিন্তু সেগুলো ফুল এপিসোডের মতো তীব্র হয় না। আর চতুর্থটা? ওটা হলো আদার স্পেসিফাইড বা আনস্পেসিফাইড, যখন লক্ষণগুলো বাইপোলারের মতো কিন্তু ঠিক কোনো নির্দিষ্ট টাইপের মধ্যে পড়ে না। বুঝলাম। এই রোগের নার্সিং ম্যানেজমেন্টে তাহলে কি কি খেয়াল রাখতে হবে? সবচেয়ে আগে সেফটি। ম্যানিক ফেজে রোগী খুব ইম্পালসিভ হয়ে ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে, আবার ডিপ্রেসিভ ফেজে আত্মহত্যার ঝুঁকি থাকে। তাই এই দুটো দিকে কড়া নজর রাখতে হবে। আচরণ নিয়ন্ত্রণের জন্য কিছু করা হয়? হ্যাঁ, লিমিট সেটিং খুব জরুরি, বিশেষ করে ম্যানিক অবস্থায়। কোথায় থামতে হবে সেটা বোঝানো দরকার। ওষুধের ভূমিকা কি? মুড স্টেবিলাইজার হলো মূল ওষুধ। এগুলো নিয়মিত দেওয়া, ঠিক ডোজ হচ্ছে কিনা দেখা, সাইড এফেক্ট হচ্ছে কিনা খেয়াল রাখা, এগুলো নার্সের কাজ। রোগীর খাওয়া দাওয়া, ঘুম? অবশ্যই দেখতে হবে। ম্যানিক অবস্থায় রোগী এগুলো একদম ভুলে যেতে পারে, তাই পুষ্টি, হাইড্রেশন, পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে। রোগীকে শান্ত রাখা, অতিরিক্ত উত্তেজনা বা স্টিমুলেশন থেকে দূরে রাখা দরকার। পরিবারের ভূমিকা? পরিবারকে রোগের ব্যাপারে বোঝানো, ট্রিগারগুলো চেনানো, কিভাবে রোগীকে সাপোর্ট দিতে হবে, এগুলো জানানো খুব জরুরি। আচ্ছা, এবার সিজোফ্রেনিয়া নিয়ে কথা বলি। এটাও তো বেশ গুরুত্বপূর্ণ একটা অবস্থা। সোর্স একে কিভাবে ডিফাইন করছে? হ্যাঁ, সিজোফ্রেনিয়া একটা জটিল এবং অনেক সময় দীর্ঘস্থায়ী মানসিক রোগ। এটা মানুষের চিন্তা, আবেগ, পারসেপশন বা উপলব্ধি আর আচরণকে ভীষণভাবে প্রভাবিত করে। সহজ কথার, বাস্তবতার সাথে যোগাযোগটা ঠিক থাকে না। পরীক্ষার জন্য সংজ্ঞাটা কি হবে? একটা ভালো সংজ্ঞা হল, schizophrenia refers to a group of severe, disabling psychiatric disorders marked by withdrawal from reality, illogical thinking, possible delusions and hallucinations, and emotional, behavioral
or intellectual disturbance. ICD-10 এর সংজ্ঞাও আছে, যেখানে বলা হয়েছে চিন্তা, মুড ও আচরণের মৌলিক ডিস্টারবেন্স, যা অন্তত 1 মাস ধরে চলে। এর লক্ষণগুলোকে পজিটিভ, নেগেটিভ, কগনিটিভ এই 3 ভাগে ভাগ করা হয়েছে দেখলাম। একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। দেখুন, পজিটিভ লক্ষণ মানে কিন্তু ভালো লক্ষণ নয়। পজিটিভ মানে যা স্বাভাবিক অবস্থায় থাকে না কিন্তু এই রোগে যুক্ত হয়। যেমন? যেমন হ্যালুসিনেশন, বিশেষ করে অডিটরি বা গায়েবী আওয়াজ শোনা। ডিলিউশন মানে ভুল কিন্তু দৃঢ় বিশ্বাস, যেমন কেউ তাকে ফলো করছে বা তার ক্ষতি করতে চাইছে। পারসিকিউটরি ডিলিউশন, আবার অসংলগ্ন কথাবার্তা বা আচরণ, এগুলোও পজিটিভ লক্ষণের মধ্যে পড়ে। আর নেগেটিভ লক্ষণ? নেগেটিভ লক্ষণ হলো স্বাভাবিক যা থাকার কথা সেটার অভাব বা কমে যাওয়া। যেমন অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং, মানে আবেগ প্রকাশ কমে যাওয়া। মুখ দেখে বোঝা যায় না সে হাসছে না কাঁদছে। ও আচ্ছা। হ্যাঁ, তারপর ধরুন অ্যাভোলেশন, মানে ইচ্ছাশক্তি বা মোটিভেশনের অভাব, কোনো কিছুতে আগ্রহ না পাওয়া। অ্যালোজিয়া মানে কথা কমে যাওয়া। অ্যানহেডোনিয়া মানে আনন্দ উপভোগ করতে না পারা। সামাজিক বিচ্ছিন্নতা, এগুলো সবই নেগেটিভ লক্ষণ। আর কগনিটিভ লক্ষণ? কগনিটিভ লক্ষণগুলো মূলত চিন্তার প্রক্রিয়াকে এফেক্ট করে। যেমন মনোযোগ দিতে সমস্যা, স্মৃতিশক্তির সমস্যা, পরিকল্পনা করতে বা সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া। সিজোফ্রেনিয়ার কি প্রকারভেদ আছে? সোর্সে প্যারানয়েড, ক্যাটাটনিক এগুলোর উল্লেখ ছিল। হ্যাঁ, ICD-10 অনুযায়ী কয়েকটা টাইপ আছে। প্যারানয়েড টাইপে ডিলিউশন আর হ্যালুসিনেশনই প্রধান। হেবিফ্রেনিক বা ডিসঅর্গানাইজড টাইপে অসংলগ্ন কথাবার্তা, আচরণ আর আবেগ দেখা যায়। ক্যাটাটনিকে? ক্যাটাটনিকে শারীরিক মুভমেন্টের সমস্যা হয়। হয় রোগী একদম স্থির হয়ে যায়, স্টুপার, নড়ে না, কথা বলে না, অথবা উল্টো খুব বেশি ছটপট করে, এক্সাইটমেন্ট, অদ্ভুত পোজ ধরে রাখতে পারে, অন্যের কথা বা কাজ নকল করতে পারে। আচ্ছা, আর বাকিগুলো? আনডিফারেন্সিয়েটেড হলো যখন কোনো একটা টাইপের মধ্যে ফেলা যায় না। রেসিডুয়ালে আগে পজিটিভ লক্ষণ ছিল, এখন মূলত নেগেটিভ লক্ষণগুলোই থাকে। আর সিম্পল সিজোফ্রেনিয়াতে ধীরে ধীরে নেগেটিভ লক্ষণ বাড়ে আর কার্যকারিতা কমতে থাকে। এই রোগীদের নার্সিং ম্যানেজমেন্টে তাহলে কি জরুরি? এখানেও সেফটি একটা বড় ইস্যু। রোগীর সাথে একটা বিশ্বাস আর আস্থার সম্পর্ক বা থেরাপিউটিক র্যাপোর্ট তৈরি করাটা খুব প্রয়োজন। পজিটিভ আর নেগেটিভ লক্ষণগুলো ম্যানেজ করা? হ্যাঁ, দুটোই। পজিটিভ লক্ষণের জন্য অ্যান্টিসাইকটিক ওষুধ ঠিকমতো দেওয়া, কাজ করছে কিনা দেখা, সাইড এফেক্ট খেয়াল রাখা। নেগেটিভ লক্ষণের জন্য রোগীকে মোটিভেট করা, দৈনন্দিন কাজে সাহায্য করা, সামাজিক দক্ষতা বাড়ানোর চেষ্টা করা। হ্যালুসিনেশন বা ডিলিউশনের সময় কিভাবে সাহায্য করা যায়? রোগীকে তার হ্যালুসিনেশন বা ডিলিউশন নিয়ে সরাসরি চ্যালেঞ্জ না করে, বরং তার অনুভূতির প্রতি সহমর্মিতা দেখিয়ে বাস্তব পরিস্থিতিটা বুঝিয়ে বলা যেতে পারে। যেমন, আমি জানি আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না। পুষ্টি, ঘুম, পার্সোনাল হাইজিন এগুলো দেখতে হবে নিশ্চয়ই। অবশ্যই, এই বেসিক নিডসগুলো পূরণ করা খুব জরুরি। আর পরিবারকে পাশে নেওয়া, তাদের এডুকেট করা, সাপোর্ট দেওয়া, এটাও নার্সিং কেয়ারের অংশ। এবার ডিপ্রেশন নিয়ে কথা বলি। আমরা প্রায় ডিপ্রেসড কথাটা ব্যবহার করি, কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন তো শুধু মন খারাপ নয়। একদমই না। সোর্সও সেটাই বলছে, এটা একটা সিরিয়াস মেন্টাল হেলথ কন্ডিশন। শুধু মন খারাপ হলে সেটা হয়তো কয়েক ঘন্টা বা 1-2 দিন থাকে, কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনে লক্ষণগুলো অন্তত 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন থাকে এবং ব্যক্তির জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে। মূল লক্ষণগুলো কি কি? প্রধান দুটো হলো, হয় একটানা মন খুব খারাপ থাকা, নিজেকে খালি খালি লাগা, অথবা আগে যে কাজগুলো করতে ভালো লাগতো সেগুলোতে আর আনন্দ বা আগ্রহ না পাওয়া। এটাকে অ্যানহেডোনিয়া বলে। এর সাথে আর কি থাকতে পারে? অনেক কিছুই, যেমন ঘুমের সমস্যা হয়, ঘুম খুব বেড়ে যাওয়া, নয়তো কমে যাওয়া বা একদম না হওয়া। খাওয়ার রুচির পরিবর্তন হয়, খুব বেশি খাওয়া, নয়তো একদম খেতে ইচ্ছে না করা। এর ফলে ওজনও বাড়তে বা কমতে পারে। এনার্জি লেভেলে কোনো পরিবর্তন আসে? হ্যাঁ, খুব ক্লান্তি লাগা, শরীরে একদম শক্তি না পাওয়া, মনোযোগ দিতে বা সিদ্ধান্ত নিতে অসুবিধে হওয়া, নিজেকে খুব অযোগ্য, মূল্যহীন বা দোষী মনে হতে থাকা। আর সবচেয়ে মারাত্মক হল বেঁচে থাকার ইচ্ছা চলে যাওয়া, মৃত্যু বা আত্মহত্যার চিন্তা আসা। কারণগুলো কি হতে পারে? কারণগুলো জটিল। সোর্স বলছে বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে, ব্রেনের কেমিক্যাল বা নিউরোট্রান্সমিটারের পরিবর্তন, জেনেটিক বা বংশগত কারণ। সাইকোলজিক্যাল কারণও আছে, যেমন পার্সোনালিটি, স্ট্রেসফুল ঘটনা, ট্রমা,
নেগেটিভ চিন্তার ধরন আর সোশ্যাল ফ্যাক্টর যেমন একাকিত্ব, সম্পর্কের সমস্যা, অর্থনৈতিক চাপ এগুলোও ভূমিকা রাখে। কেউ যদি ডিপ্রেশনে ভোগে বা কাছের কেউ ভুগছে বলে মনে হয় তখন কি করা উচিত? সবচেয়ে জরুরি হল সাহায্য চাওয়া। একা একা কষ্ট না পেয়ে বিশ্বস্ত কারোর সাথে কথা বলা, বন্ধু, পরিবার বা অন্য কেউ। সামাজিক সম্পর্ক বজায় রাখাটা খুব দরকারি। নিজের যত্ন নেওয়ার জন্য কিছু করা যায়? হ্যাঁ, কিছু লাইফস্টাইল মডিফিকেশন সাহায্য করতে পারে, যেমন হালকা ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম। তবে এগুলো চিকিৎসার বিকল্প নয়। পেশাদার সাহায্য নেওয়াটা জরুরি বলছেন। অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত। তারা সঠিক ডায়াগনোসিস করে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ বা থেরাপি বা দুটোই শুরু করতে পারবেন। সোর্সে কিছু কোপিং কৌশলের কথাও বলা হয়েছে, যেমন রুটিন মানা, ছোট ছোট লক্ষ্য ঠিক করা, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, এগুলো কাজে দিতে পারে। এরপর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি। এখানে অবসেশন আর কম্পালশন এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। এগুলো ঠিক কি? হ্যাঁ, দেখুন, অবসেশন হলো কিছু অনাকাঙ্ক্ষিত চিন্তা, ছবি বা ইচ্ছা যা বারবার মনের মধ্যে ঘুরপাক খায় এবং প্রচণ্ড উদ্বেগ বা অস্বস্তি তৈরি করে। যেমন ধরুন, সব সময় মনে হচ্ছে হাতে বা শরীরে ময়লা লেগে আছে, কন্টামিনেশন অবসেশন, অথবা দরজাটা ঠিকমতো লক করা হয়েছে কিনা, গ্যাস বন্ধ করা হয়েছে কিনা এই চিন্তা বারবার আসা, চেকিং অবসেশন, বা সবকিছু একদম পারফেক্ট অর্ডারে থাকতে হবে, সিমেট্রি অবসেশন, অথবা মনে হতে পারে নিজের বা অন্যের কোনো ক্ষতি করে ফেলব, ইন্ট্রুসিভ থটস। রোগী বোঝে এগুলো ভিত্তিহীন, কিন্তু চিন্তাগুলো মাথা থেকে তাড়াতে পারে না। আর কম্পালশন? কম্পালশন হল সেই অবসেশনের কারণে তৈরি হওয়া উদ্বেগ কমানোর জন্য রোগী কিছু কাজ বারবার করতে বাধ্য বোধ করে। এগুলো হল রিপিটেটিভ আচরণ বা মানসিক কাজ। যেমন বারবার হাত ধোয়া। হ্যাঁ, কন্টামিনেশন অবসেশন থাকলে বারবার হাত ধোয়া বা স্নান করা। চেকিং অবসেশন থাকলে বারবার দরজা, গ্যাসের নব চেক করা। সিমেট্রি অবসেশন থাকলে জিনিসপত্র ঘণ্টার পর ঘণ্টা ধরে গোছানো, অথবা মনে মনে কিছু সংখ্যা গোনা, প্রার্থনা করা। এগুলো কম্পালশন হতে পারে। পরীক্ষার জন্য সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হল, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার OCD is a chronic and relapsing anxiety disorder that is characterized by persistent obsessive thoughts and or repetitive compulsive actions that impair daily functioning. সোর্সে একটা ওসিডি সাইকেলের কথা বলা আছে। হ্যাঁ, সাইকেলটা হলো অবসেশন আসে, উদ্বেগ বাড়ে, উদ্বেগ কমাতে কম্পালশন করে, সাময়িকভাবে একটু স্বস্তি লাগে, কিন্তু অবসেশন আবার ফিরে আসে। এই চক্র চলতেই থাকে আর রোগীর জীবন দুর্বিষহ করে তোলে। এর কি কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, সোর্সে প্রধান কয়েকটা থিমের কথা বলা হয়েছে: কন্টামিনেশন, চেকিং, সিমেট্রি অর্ডারিং, রুমিশন ইন্ট্রুসিভ থটস এবং হোর্ডিং বা জিনিস জমিয়ে রাখা। ওসিডি রোগীদের নার্সিং ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত? প্রথমত, খুব সহানুভূতিশীল আর নন জাজমেন্টাল হতে হবে, কারণ রোগীরা নিজেরাই তাদের চিন্তা বা আচরণ নিয়ে খুব লজ্জিত বা বিব্রত থাকেন। তাদের কম্পালসিভ আচরণে কি বাধা দেওয়া উচিত? সরাসরি বাধা দিলে রোগীর উদ্বেগ আরও বেড়ে যেতে পারে, বরং তাদের অনুভূতিগুলো নিয়ে কথা বলতে উৎসাহিত করা, অবসেশন বা কম্পালশনের ট্রিগারগুলো বুঝতে সাহায্য করা দরকার। থেরাপিতে কিভাবে সাহায্য করা যায়? এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন বা ERP হল OCDর জন্য খুব কার্যকর থেরাপি। নার্সরা রোগীকে এই থেরাপির স্টেপগুলো ফলো করতে সাহায্য করতে পারেন, মানে উদ্বেগের কারণগুলোর মুখোমুখি করানো এবং কম্পালসিভ আচরণ করা থেকে বিরত থাকতে সাহায্য করা। উদ্বেগ কমানোর কৌশল শেখানো। হ্যাঁ, রিল্যাক্সেশন টেকনিক, থট স্টপিং, এগুলো শেখানো যেতে পারে। রোগীর দৈনন্দিন রুটিন, ঘুম, খাওয়া দাওয়া ঠিক রাখতে সাহায্য করা, আত্মসম্মান বাড়াতে সাপোর্ট দেওয়া, এগুলো জরুরি। আচ্ছা, এবার ডিলিরিয়াম নিয়ে কথা বলি। সোর্স বলছে এটা একটা আকস্মিক সমস্যা। সংজ্ঞাটা কি এর? ডিলিরিয়াম হল চেতনা বা কনশাসনেস এবং মনোযোগের বা অ্যাটেনশন একটা হঠাৎ এবং পরিবর্তনশীল সমস্যা। মানে রোগী হঠাৎ করে কনফিউজড হয়ে যেতে পারে, কোথায় আছে, সময় কত বুঝতে পারে না, মনোযোগ ধরে রাখতে পারে না। এর সাথে আর কি থাকে? এর সাথে কগনিশন বা চিন্তাভাবনার সমস্যাও থাকে, যেমন স্মৃতিশক্তির সমস্যা, অসংলগ্ন কথাবার্তা, এমনকি হ্যালোসিনেশনও হতে পারে। মূল বৈশিষ্ট্য হল এটা হঠাৎ শুরু হয়, অ্যাকিউট অনসেট,
কয়েক ঘন্টা বা দিনের মধ্যে, আর দিনের বিভিন্ন সময়ে অবস্থার উন্নতি বা অবনতি ফ্লাকচুয়েশন হতে পারে। পরীক্ষার জন্য ICD-10 সংজ্ঞাটা কেমন? ICD-10 অনুযায়ী এটা চেতনা, কগনিশন, পারসেপশন, সাইকোমোটর অ্যাক্টিভিটি, ঘুম এগুলোর একটা সার্বিক ডিস্টারবেন্স যা হঠাৎ শুরু হয় এবং ওঠানামা করে। ডেলিরিয়াম অল্প সময় থাকে, আওয়ার্স টু উইকস। ডিমেনশিয়া দীর্ঘস্থায়ী, মান্থস টু ইয়ার্স। ডেলিরিয়াম ওঠানামা করে, ফ্লাকচুয়েটিং। ডিমেনশিয়া সাধারণত বাড়তে থাকে, প্রোগ্রেসিভ। ডিলিরিয়ামের কারণ মনে রাখার জন্যে ডিলিরিয়াম শব্দটা বেশ কাজের মনে হচ্ছে। হ্যাঁ, ওটা একটা নেমোনিক। D for drugs, E for electrolyte imbalance, L for lack of drugs withdrawal, I for infection, R for reduced sensory input, I for intracranial, U for urinary retention fecal impaction, M for metabolic disorder. এর নার্সিং ম্যানেজমেন্ট কেমন হবে? প্রথম কাজ হল ডেলিরিয়ামের কারণ খুঁজে বের করে সেটা চিকিৎসা করা, কারণ এটা অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণ। আর রোগীর যত্ন? রোগীকে নিরাপদ রাখাটা খুব জরুরি, কারণ তারা কনফিউজড অবস্থায় পড়ে যেতে পারে বা বেড থেকে নামার চেষ্টা করতে পারে। শান্ত পরিবেশ বজায় রাখা, পরিচিত মানুষ পাশে রাখা, বারবার রোগীকে ওরিয়েন্ট করানো, যেমন এখন দিন না রাত, কোথায় আছেন। হাইড্রেশন, নিউট্রিশন। অবশ্যই খেয়াল রাখতে হবে। ঘুমের সমস্যা থাকলে সেটা ম্যানেজ করা, প্রয়োজন হলে খুব অল্প ডোজে অ্যান্টিসাইকোটিক যেমন হ্যালোপেরিডল ব্যবহার করা হতে পারে, তবে খুব সাবধানে। পরিবারকে সাপোর্ট দেওয়াও দরকার। ডিলিরিয়ামের পর এবার ডিমেনশিয়া। এর সংজ্ঞা আর সতর্কীকরণ লক্ষণগুলো কি কি? ডিমেনশিয়া এর একটা ক্রনিক প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। এর ফলে মানুষের কগনিটিভ ফাংশন যেমন স্মৃতি, চিন্তা করার ক্ষমতা, ভাষা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এটা এতটাই বাড়ে যে দৈনন্দিন কাজ করাও কঠিন হয়ে পড়ে। এটা কি শুধু বয়স্কদের হয়? মূলত বয়স্কদেরই বেশি হয়, তবে ইয়ং এজেও হতে পারে। পরীক্ষার জন্য সংজ্ঞা: ডিমেনশিয়া ইজ এ সিন্ড্রোম affecting intellectual function or other thinking skill, which are severe enough to reduce a person's ability to perform everyday tasks and activities. আর সোর্সে যে 10টা সতর্কীকরণ লক্ষণের কথা বলা হয়েছে, হ্যাঁ, সেগুলো হলো: ১. স্মৃতিশক্তির সমস্যা যা রোজকার জীবনে প্রভাব ফেলে, যেমন একই প্রশ্ন বারবার করা। ২. পরিচিত কাজ করতে অসুবিধে, যেমন রান্না বা পোশাক পরা। ৩. ভাষা ব্যবহারে সমস্যা, সঠিক শব্দ খুঁজে না পাওয়া। ৪. সময় বা স্থান গুলিয়ে ফেলা। ৫. বিচারবুদ্ধি কমে যাওয়া, যেমন ভুল সিদ্ধান্ত নেওয়া। ৬. অ্যাবস্ট্র্যাক্ট চিন্তায় সমস্যা। ৭. জিনিসপত্র ভুল জায়গায় রাখা এবং পরে খুঁজে না পাওয়া। ৮. মুড, ব্যক্তিত্ব বা আচরণের পরিবর্তন। ৯. কোনো কিছুতে আগ্রহ বা উদ্যোগ হারিয়ে ফেলা। ১০. ছবি বা স্থানিক সম্পর্ক বুঝতে অসুবিধা। ডিমেনশিয়ার কি প্রকারভেদ আছে? আর নার্সিং ম্যানেজমেন্টে কোন দিকে নজর দিতে হবে? সবচেয়ে কমন হল আলজাইমাস ডিজিজ। এছাড়া আছে ভাস্কুলার ডিমেনশিয়া, স্ট্রোকের কারণে হয়, লুই বডি ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া ইত্যাদি। নার্সিং ম্যানেজমেন্টের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হল রোগীর কোয়ালিটি অফ লাইফ যতটা সম্ভব ভালো রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীর যতটুকু সক্ষমতা আছে সেটাকে সাপোর্ট করা। পরিবেশটা কেমন হওয়া উচিত? খুব শান্ত, গোছানো, পরিচিত পরিবেশ দরকার। রুটিন মেনে চললে ভালো। পর্যাপ্ত আলো রাখা, পড়ে যাওয়ার ঝুঁকি কমায় এমন ব্যবস্থা করা, যেমন হ্যান্ডরেল, ফ্লোর পরিষ্কার রাখা। রোগীর সাথে কমিউনিকেশন। খুব সহজ ছোট ছোট বাক্যে কথা বলা, একটা সময় একটা নির্দেশ দেওয়া। স্মৃতি মনে করতে সাহায্য করার জন্য ক্লু দেওয়া, যেমন ছবি, ক্যালেন্ডার ব্যবহার করা। দৈনন্দিন কাজে সাহায্য করাটা কতটা জরুরি? খুব জরুরি। রোগীকে তার নিজের কাজ, ADLs অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং করতে উৎসাহিত করতে হবে, তবে যেখানে সে পারছে না সেখানে সাহায্য করতে হবে। কাজগুলোকে ছোট ছোট ধাপে ভেঙে দিলে সুবিধা হয়। পুষ্টি, হাইড্রেশন, ঘুম এগুলোও দেখতে হবে। পড়ে যাওয়া বা ফল প্রিভেনশনের জন্য বিশেষ কিছু করার আছে? হ্যাঁ, পরিবেশ নিরাপদ রাখার পাশাপাশি রোগীকে সঠিক জুতো পরানো, প্রয়োজনে ওয়াকিং এইড ব্যবহার করা, নিয়মিত হালকা ব্যায়াম করানো এগুলো জরুরি। আর অবশ্যই পরিবারকে পাশে রাখতে হবে, তাদের সাপোর্ট করতে হবে। হিস্টেরিয়া শব্দটা এখন খুব একটা ব্যবহার হয় না, তাই না? সোর্সে এর উল্লেখ আছে যদিও। হ্যাঁ, এখন আর এই টার্মটা ক্লিনিক্যালি ব্যবহার হয় না। আগে যেটাকে হিস্টেরিয়া বলা হতো তার লক্ষণগুলো এখন কনভার্জন ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে।
সোর্সে একে বলা হয়েছে আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ও অদ্ভুত আচরণ করা। এপিলেপসির সাথে এর পার্থক্যটা কি বলা হয়েছে? সোর্সের ছক অনুযায়ী এপিলেপসিতে প্রকৃত খিঁচুনি হয়, চেতনা লোপ পায়, একা বা ঘুমের মধ্যেও হতে পারে, জিহ্বা কাটতে পারে, প্রস্রাব পায়খানা হয়ে যেতে পারে। হিস্টেরিক্যাল ফিটিং বা কনভার্সন ডিসঅর্ডারে এগুলো সাধারণত হয় না। রোগীর কিছুটা হলেও পারিপার্শ্বিক চেতনা থাকে এবং এটা মানসিক চাপের বহিঃপ্রকাশ। নার্সিং ম্যানেজমেন্ট কি হবে? রোগীকে নিরাপদ জায়গায় সরানো, আশ্বস্ত করা, তার মানসিক চাপের কারণটা বোঝার চেষ্টা করা। এটা যে শারীরিক নয়, বরং মানসিক চাপের কারণে হচ্ছে সেটা রোগী ও পরিবারকে বোঝানো। সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে সাহায্য করা। এবার সাবস্টেন্স অ্যাবিউজ বা মাদকাসক্তি নিয়ে কথা বলি। সোর্সে কিছু জরুরি টার্ম আছে: অ্যাডিকশন, টলারেন্স, উইথড্রল। হ্যাঁ, এগুলো বোঝা দরকার। সাবস্টেন্স অ্যাবিউজ মানে হলো কোনো ড্রাগ বা পদার্থ ক্ষতিকর জেনেও বা ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যবহার করা। অ্যাডিকশন বা আসক্তি হলো সেই পদার্থের উপর শারীরিক বা মানসিক বা দুটোই নির্ভরতা তৈরি হওয়া। এটা ছাড়া থাকা খুব কঠিন হয়ে যায়। টলারেন্স মানে? টলারেন্স মানে হলো একই পরিমাণ ড্রাগ ব্যবহার করে আগের মতো এফেক্ট না পাওয়া, অথবা একই এফেক্ট পাওয়ার জন্য ডোজ বাড়াতে থাকা। আর উইথড্রল? উইথড্রল হলো যখন কেউ নিয়মিত ব্যবহার করা ড্রাগ হঠাৎ বন্ধ দেয় বা ডোজ কমিয়ে দেয়, তখন তার শরীরে ও মনে কিছু কষ্টকর লক্ষণ দেখা দেয়, যেমন শরীর কাঁপা, বমি হওয়া, ঘুম না আসা, প্রচণ্ড উদ্বেগ ইত্যাদি। ড্রাগ অনুযায়ী উইথড্রল লক্ষণ ভিন্ন হয়। ডিটক্সিফিকেশন হলো শরীর থেকে নিরাপদে এই ড্রাগ বের করার চিকিৎসা প্রক্রিয়া। এর কারণ বা রিস্ক ফ্যাক্টর কি কি? অনেক কারণ আছে। জেনেটিক, মানসিক যেমন কৌতূহল, ডিপ্রেশন, চাপ সামলাতে না পারা; সামাজিক যেমন বন্ধুদের চাপ, সহজলভ্যতা; পারিবারিক সমস্যা। লক্ষণ দেখে কি বোঝার উপায় আছে? কিছু শারীরিক লক্ষণ থাকতে পারে, যেমন চোখ লাল থাকা, হঠাৎ ওজন বাড়া বা কমা, অপরিচ্ছন্ন থাকা। আচরণগত পরিবর্তনও দেখা যায়, যেমন খিটখিটে মেজাজ, কাজে বা পড়ায় অমনোযোগ, পুরনো বন্ধুদের এড়িয়ে যাওয়া, টাকার জন্য মিথ্যে বলা বা চুরি করা। মাদক ব্যবহারের ফলে কি অন্য মানসিক রোগ হতে পারে? হ্যাঁ, অবশ্যই। সাবস্টেন্স অ্যাবিউজ থেকে বা এর সাথে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সাইকোসিস, বাইপোলার ডিসঅর্ডার এগুলো হতে পারে বা বেড়ে যেতে পারে। নার্সিং ইন্টারভেনশন কি হবে এক্ষেত্রে? বা রিহ্যাবিলিটেশনে যেতে উৎসাহিত করা, রিল্যাপস বা আবার নেশায় ফিরে যাওয়া আটকানোর জন্য কৌশল শেখানো, রোগীর শক্তির দিকগুলো খুঁজে বের করে সেগুলোর ওপর জোর দেওয়া, পরিবারকে কাউন্সেলিং বা সাপোর্ট গ্রুপে যুক্ত হতে সাহায্য করা। আত্মহত্যা নিয়ে কথা বলাটা কঠিন কিন্তু খুব জরুরি। সোর্সের রিস্ক ফ্যাক্টর ও সতর্ককরণ লক্ষণ নিয়ে কি বলা আছে? হ্যাঁ, এটা খুব সেন্সিটিভ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আত্মহত্যা মানে ইচ্ছাকৃতভাবে নিজের জীবন শেষ করে দেওয়া। সোর্স বলছে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যা আত্মহত্যার ঝুঁকি বাড়ায়। যেমন? সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হল আগে আত্মহত্যার চেষ্টা করা। এছাড়া মানসিক রোগ থাকা, বিশেষ করে ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, সাবস্ট্যান্স অ্যাবিউজ। সাম্প্রতিক কোনো বড় ক্ষতি বা ব্যর্থতা, যেমন সম্পর্ক ভেঙে যাওয়া, চাকরি চলে যাওয়া, প্রিয়জনের মৃত্যু। দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা বা ব্যথা, সামাজিক একাকিত্ব, পারিবারিক ইতিহাস থাকা, এগুলো সবই ঝুঁকি বাড়ায়। আর কি কি লক্ষণ দেখে বোঝা যেতে পারে যে কেউ ঝুঁকিতে আছে? কিছু সতর্কীকরণ বা ওয়ার্নিং সাইন আছে, যেমন মৃত্যু বা আত্মহত্যা নিয়ে কথা বলা বা লেখা, নিজেকে খুব আশাহীন, অসহায় বা বোঝা মনে করা, বলা যে বেঁচে থেকে কী লাভ বা আমাকে ছাড়া সবাই ভালো থাকবে। আচরণের পরিবর্তন? হ্যাঁ, হঠাৎ করে খুব বেশি অ্যালকোহল বা ড্রাগ নেওয়া শুরু করা, নিজেকে গুটিয়ে নেওয়া, কারো সাথে না মেশা, খুব বেপরোয়া বা ঝুঁকিপূর্ণ আচরণ করা, মেজাজের আকস্মিক ও নাটকীয় পরিবর্তন, ঘুমের বা খাওয়ার অভ্যাসে বড় পরিবর্তন আসা, নিজের পছন্দের জিনিস অন্যদের দিয়ে দেওয়া, আত্মহত্যার সরঞ্জাম যেমন ওষুধ, দড়ি জোগাড় করা। শিশু বা কিশোরদের ক্ষেত্রে কি লক্ষণগুলো আলাদা? মূল বিষয়গুলো একই, তবে তাদের ক্ষেত্রে স্কুলে সমস্যা, বন্ধুদের সাথে ঝামেলা, বুলিং, পরিবারের অশান্তি এগুলো বড় কারণ হতে পারে। আচরণে হঠাৎ পরিবর্তন, অতিরিক্ত রাগ বা দুঃখ, ঝুঁকিপূর্ণ কাজ করা এগুলো খেয়াল করতে হবে। যদি মনে হয় কেউ ঝুঁকিতে আছে, নার্সিং ম্যানেজমেন্ট বা যত্ন কেমন হওয়া উচিত? প্রথম কাজ হলো বিষয়টাকে গুরুত্ব দেওয়া এবং সরাসরি কিন্তু সহানুভূতির সাথে জিজ্ঞাসা করা, তোমার কি আত্মহত্যার চিন্তা আসছে বা তুমি কি নিজের ক্ষতি করার কথা ভাবছ? সরাসরি জিজ্ঞাসা করাটা কি ঠিক? হ্যাঁ, এটা একটা মিথ
যে জিজ্ঞাসা করলে চিন্তাটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, বরং কথা বললে রুগী হয়তো তার কষ্টের কথা শেয়ার করতে পারে। এরপর রুগীকে একা না রাখা, তার চারপাশ থেকে ক্ষতিকর জিনিস যেমন ধারালো বস্তু, অতিরিক্ত ওষুধ সরিয়ে ফেলা। আর কি করা যায়? একটা থেরাপিউটিক সম্পর্ক তৈরি করে তাকে তার অনুভূতি প্রকাশ করতে সাহায্য করা, সমস্যার সমাধানে সাহায্য করা, তার মধ্যে আশার সঞ্চার করা, প্রয়োজনে নো সুইসাইড কন্ট্রাক্ট করা, বিষয়টা টিমের অন্য সদস্য এবং রোগীর পরিবারকে জানানো, রোগীকে নিরাপদ পরিবেশে রাখা, প্রয়োজনে বিশেষ পর্যবেক্ষণে রাখা। একদম শেষে আসি ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি নিয়ে। এটা নিয়ে তো অনেক ভুল ধারণা আছে, তাই না? সোর্স কি বলছে? হ্যাঁ, ইসিটি নিয়ে অনেক মিথ বা ভীতি কাজ করে, কিন্তু সোর্স বলছে এটা কিছু নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ মানসিক রোগের জন্য একটা কার্যকরী ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি। এটা আসলে কি? ইসিটি হলো এমন একটা প্রসিডিওর যেখানে রোগীকে অ্যানেস্থেশিয়া এবং মাসল রিল্যাক্সেন দিয়ে তার মস্তিষ্কে নিয়ন্ত্রিত মাত্রায় ইলেকট্রিক কারেন্ট পাঠানো হয়। এর ফলে একটা সংক্ষিপ্ত নিত খিঁচুনি সিজার তৈরি হয়। খিঁচুনি তৈরি করা হয় কেন? মনে করা হয় এই খিঁচুনি ব্রেইনের কেমিস্ট্রি এবং নিউরোট্রান্সমিটারে যেমন সেরোটোনিন, ডোপামিনের ব্যালেন্সকে স্বাভাবিক করতে সাহায্য করে। এটা ব্রেইনের সার্কিটগুলোকে রিসেট করার মতো কাজ করে। পরীক্ষার জন্য সংজ্ঞাটা হতে পারে: ইলেকট্রোকনভালসিভ থেরাপি (ECT) is a procedure in which electric currents are passed through the brain, intentionally triggering a brief seizure. কাদের জন্য এটা ব্যবহার করা হয়? প্রধানত সিভিয়ার ডিপ্রেশন, যেখানে ওষুধ কাজ করছে না বা আত্মহত্যার ঝুঁকি খুব বেশি, সিভিয়ার ম্যানিয়া এবং ক্যাটাটোনিয়ার জন্য ইসিটি খুব কার্যকর। কিছু ক্ষেত্রে সিজোফ্রেনিয়াতেও ব্যবহার হয়। এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? হ্যাঁ, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে আধুনিক ইসিটি অনেক নিরাপদ। সবচেয়ে কমন হলো টেম্পোরারি মেমোরি লস, বিশেষ করে ইসিটির ঠিক আগের বা পরের ঘটনা মনে না থাকা। এছাড়া মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, কনফিউশন হতে পারে। বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়ায় সাময়িক। ইসিটি দেওয়ার আগে, চলাকালীন এবং পরে নার্সের ভূমিকা কি? এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে রোগীকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা, তার ভয় কমানো, সম্মতি নেওয়া হয়েছে কিনা দেখা, দরকারি টেস্টগুলো ঠিক আছে কিনা চেক করা, রোগীকে খালি পেটে রাখা, গয়না বা যা দাঁত খুলে রাখা, ব্ল্যাডার খালি করানো, প্রি মেডিকেশন যেমন অ্যাট্রোপিন দেওয়া। আর চলাকালীন? রোগীকে সঠিক পজিশনে রাখা, ভাইটাল সাইন্স মনিটর করা, অ্যানেস্থেশিয়া ও মাসল রিল্যাক্সিং দিতে সাহায্য করা, এয়ারওয়ে ম্যানেজমেন্ট, অক্সিজেন দেওয়া, ইলেকট্রোড লাগানো, খিঁচুনি পর্যবেক্ষণ করা, পুরো প্রক্রিয়া চলাকালীন রোগীকে সাপোর্ট দেওয়া। আর ইসিটি শেষ হওয়ার পর? জ্ঞান না ফেরা পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখা, ভাইটাল সাইন্স, অক্সিজেন স্যাচুরেশন চেক করা, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা দেখা, কনফিউশন বা অস্থিরতা থাকলে ম্যানেজ করা, রোগীকে রিওরিয়েন্ট করা, পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে ডকুমেন্ট করা। নার্সের সতর্কতা আর যত্ন পুরো অভিজ্ঞতাটাকে রোগীর জন্য অনেক সহজ করে তুলতে পারে। তানভীরের পাঠানো সোর্সগুলোর ওপর ভিত্তি করে আমরা আজ মানসিক স্বাস্থ্যের অনেকগুলো জরুরি বিষয় নিয়ে কথা বললাম। বিভিন্ন রোগ, তাদের লক্ষণ, পার্থক্য, নার্সিং কেয়ার, এমনকি ইসিটির মতো চিকিৎসাও গেল না। আশা করি এই আলোচনা তানভীরের পরীক্ষার প্রস্তুতিতে সত্যি কাজে লাগবে। আমারও তাই মনে হয়। মূল বিষয়গুলো যেমন বিভিন্ন রোগের কোর সিমটম, সেফটি প্রায়োরিটি, থেরাপিউটিক কমিউনিকেশন, ওষুধের সঠিক ব্যবহার আর মনিটরিং, পরিবারের ভূমিকা, এগুলো ধরতে পারাটা খুব জরুরি। আর ইংরেজি সংজ্ঞাগুলো তো পরীক্ষার জন্য লাগবেই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে তানভীর এবং আমাদের সব শ্রোতার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সমাজে যে এত স্টিগমা, এত ভুল ধারণা, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে এর মোকাবেলা করতে পারি? কিভাবে আমরা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল, আরও বেশি সাপোর্টিভ হতে পারি? এটা না হয় ভাবার জন্য তোলা রইল।